যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার এ হামলা হয়। দেশটির গণমাধ্যম জানিয়েছে 345 পার্ক এভিনিউতে অবস্থিত 634 ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নাম সেন ডেভন তামুরা। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হামলাকারীর গুলিতে নিহত 36 বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম। তিনি 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। হামলায় নিহতদের মধ্যে আরও 2 জন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের নেভাদার রেনো ক্যাসিনোতে এক বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও 2 জন গুরুতর আহত হন। কর্তৃপক্ষ জানায়, পুলিশ সন্দেহভাজনকে গুলি করে গুরুতর আহত করে। স্থানীয় সময় সকাল 7:30টার কিছু আগে নেভাদার গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের গাড়ি পার্কের ভ্যালেট স্টেশনে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্দুকধারী ক্যাসিনো হোটেলের ভ্যালেট পার্কিং এরিয়ায় গিয়ে একটি হ্যান্ডগান বের করে একদল লোকের দিকে তাক করে। প্রথমে তার বন্দুকটি খারাপ হয়ে যায়, কিন্তু দ্রুত সে এটি ঠিক করে ফেলে এবং গুলি করতে সক্ষম হয়। আহতদের মধ্যে 2 জন অবস্থা গুরুতর, তবে অন্যজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কারাগার থেকে প্রিজন ভ্যান করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। অন্য আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ 6 জন। এর আগে সোমবার জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আবু সাইদ হত্যা মামলা ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মারিয়া, যেমনটি বলছিলেন, আজকে গণ অভ্যুত্থানের অন্যতম আইকন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি পক্ষের শুনানি। এই হত্যা মামলায় 30 জনকে মূলত আসামি করা হয়েছে। এর মধ্যে 24 জন এখন পর্যন্ত পলাতক রয়েছেন এবং তাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু তারা হাজির হননি, তাই পলাতক অবস্থায় তাদের মূলত বিচার চলছে। আজকে হাজির করা হয়েছে 6 জনকে। এই 6 জন আজকে শুনানিতে, আসামি পক্ষের যেহেতু আজকে শুনানি, এই শুনানিতে তাদের হবে, মানে তাদেরকে নিয়ে শুনানি হবে। এর মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ 6 জন। এর আগে গতকালকে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় গতকালকে। আজকে আসামি পক্ষের শুনানি আছে এবং এখানে বিচারপতি হিসেবে আছেন ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যদের একটি বিচারিক প্যানেল। এছাড়া অন্য 2 জন হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। তো এই ছিল। এখন যেহেতু শুনানি চলছে, আসলে শুনানিতে পরবর্তী কি দাঁড়ায়, শুনানি শেষে এখানে প্রসিকিউটররা ব্রিফ করবেন, তারপরে আমরা মূলত শুনানি শেষে কি অবস্থা জানাতে পারবো আজকে দুপুর নাগাদ। এই ছিল আমার কাছে মারিয়া সবশেষ ট্রাইব্যুনাল থেকে। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি পরবর্তী সংবাদে। শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও মাওলানা ভাসানী লড়াই করেছিলেন। রাতে টাঙ্গাইলের শহরের সন্তোষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন,
মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, এনসিপির যে দর্শন ও চিন্তা তার মধ্যেই মাওলানা ভাসানী রয়েছেন। আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং শুধু আজকে নয়, জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি। 5 মাস 10 দিন পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তাদের চলমান আন্দোলন কর্মসূচি সোমবার সকাল থেকে 3 সপ্তাহের জন্য স্থগিত করেছে। কুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে গেল 2 দিন ধরে নবনিযুক্ত ভিসি, বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনের দ্রুত শিক্ষা ও একাডেমিক কার্যক্রম চালুর লক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর এর সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কমিটির উন্মুক্ত সভায় কুয়েটের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে আগামী 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তফসিল ঘোষণার সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল, প্রজেক্ট রিটার্নিং এবং চিফ রিটার্নিং কর্মকর্তা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী আগামী 31 জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ হবে 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ওই দিনই হবে ফলাফলের ঘোষণা। তফসিল ঘোষণা 28 জুলাই 2025 সোমবার বিকাল 3টা। প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে 15/9/2025 রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ফলাফল ঘোষণা 15/9/2025 ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত হবে। দেশের 7টি অঞ্চলে উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নৌরুট মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট। গত 2 দশকেরও বেশি সময় ধরে দুটি ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গা দখল করে সেখানে চলছে জমজমাট বালুর ব্যবসা। গত মাসে নৌ পরিবহন উপদেষ্টা ঘাট পরিদর্শনে এসে ফেরিঘাট খালি করার নির্দেশ দিলেও দেদারসে চলছে বালু ব্যবসা। BIWT এর নির্দেশনাও মানছে না প্রভাবশালীরা। প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2002 সালে আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর করা হয় ফেরিঘাট। যানবাহনের চাপ সামাল দিতে নির্মাণ করা হয় 5টি ফেরিঘাট। আরিচা নদী বন্দরের আওতাধীন ভূমিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় 1 নং ও 2 নং দুইটি ঘাট দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বালু ও মাটি ব্যবসা। এরপরই বালু ব্যবসায়ীদের দখলে চলে যায় ফেরিঘাট দুইটি। ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসার কারণে ভোগান্তিতে যাত্রী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বালু ব্যবসায়ীরা BIWTA ও প্রশাসনের যোগসাজশে এই অবৈধ বালু ব্যবসা চালাচ্ছে। প্রতাপশালী লোকেরা 1 নম্বর এবং 2 নম্বর ঘাট বন্ধ করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাই যাচ্ছে। এখানে বালির গায়ে আসা যাওয়া করে, দেখা যায় ধুলাবালি, অপূর্ণ ধুলাবালি। মোড়ের ভিতরে আমার মনে হয় 1 ট্রাক বালি পড়ে থাকে।
এখান থেকে দ্রুতকালের ব্যবসাটা উচ্ছেদ করলে যায় সরকারের কাছে, এটা আমার আবেদন। অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ীরা বলছে নিজ মালিকানাধীন জমিতেই ব্যবসা করছেন তারা। এটা বিআইডব্লিউটি যখন ফরশ পিলার ওখানে স্থাপন করে, ওখানে এখন জমির মালিকানারা হাইকোর্টে রিট করে তাদের পক্ষে অর্ডার আসছে। আমাদের নিজস্ব জায়গা যেহেতু আমরা অলরেডি মামলাও চালায়া যাব, এখন বন্ধ 2-3 দিন বন্ধ করছে, এই জন্য মামলা আমরা কার্যকরী মোটামুটি কাগজপত্র সবকিছু রেডি করছি। আমাদের তো একটা মালিকানা জায়গা, এখন আমরা মালিকানাধীন যদি অবস্থায় থাকতে পারি থাকবো, আর যদি না হয় এটা নিলামে উঠবো। কর্তৃপক্ষ জানিয়েছে ঘাট থেকে অবৈধ বালু ব্যবসা সরিয়ে নিতে প্রশাসন বরাবর চিঠি ও মাইকিং করা হয়েছে। বালু জব্দ করে নিলাম পরিচালনা করেন, তারপরে আমি ওর সাথে কথা বলছি বলে এটা মাইকিং করে দেন, মাইকিং করছে। এখন এই মুহূর্তে তারা আমরা একটু নিয়মের সাথে কথা বললে ভালো হবে যে আপনারা এখন ব্যবস্থা নিচ্ছেন কিনা, কারণ আমাদের তো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নেই। বিআইডব্লিউটিএ চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। বালুর অবৈধ ব্যবসা, সেই ব্যবসার জায়গাটি বা ক্ষেত্রটি হচ্ছে বিআইডব্লিউটি এর ফোরশোরভুক্ত এলাকা। সেই বিআইডব্লিউটি এর জায়গায় মোবাইল কোর্ট করতে হলে তাদেরকেও সাথে রাখতে হবে। তারা যদি সেই মোবাইল কোর্টের আয়োজন করে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। দ্রুত ফেরিঘাট এলাকা থেকে অবৈধ বালু ব্যবসা অপসারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দারা। উপজেলার নবাবপুর রোড, কৃষ্ণপুর সহ গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টির পানি জমে ছোট বড় গর্তের সৃষ্টিতে হাঁটাচলাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় হচ্ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে চালক, যাত্রী ও পথচারীরা। দ্রুত সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শাহজালাল সরকার। সাজুর তথ্য ও চিত্রে বিস্তারিত মিফতা গালিবের প্রতিবেদনে। কুমিল্লার চান্দিনা উপজেলায় এই সড়কগুলোতে চাকুরিজীবী, বয়োবৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ নিজ নিজ গন্তব্যে চলাচল করে। উপজেলার নবাবপুর, কৃষ্ণপুর, কালিয়াচর সড়কের উপরের পিচ উঠে যাওয়ায় চরম ভোগান্তিতে মানুষজন। পা পিছলে যায়, হাঁটা যায় না, চলাফেরা করা যায় না, খুব দুর্ভোগ হইতেছে। গাড়ি উঠতে সমস্যা, আর বৃষ্টি হইলেও উঠতে পারি না। প্যাসেঞ্জারেরও কষ্ট, আমরা চলাচলা গরিবের অনেক কষ্ট হবে। বেশি গাড়ি ঘোড়া চলার কারণে রাস্তার এরকম এই অবস্থা ভালো হয়ে গেছে, অনেক নষ্ট হইতেছে, অনেক ভোগান্তি ভুগতেছে। এখন আমরা দীর্ঘদিন সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ, যা দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় এলাকাবাসী। স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়। সবচেয়ে বেশি সমস্যা ছাত্রছাত্রীদের বিজয় স্কুলে যেতে হয়। আমরা মাসে যেতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। সড়কের দুর্দশার কথা স্বীকার করে দ্রুত সংস্কার কাজ করবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান 2025-26 অর্থ বছরে পুনরায় উক্ত সড়কের জরাজীর্ণ অংশের প্রাক্কলন প্রস্তুত করে পুনঃ অনুমোদনের জন্য প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে এই অর্থ বছরে দরপত্র আহ্বান করে রাস্তাটি মেরামত করা সম্ভব হবে। আশ্বাস নয়, অতি দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ 36 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল 9টার দিকে টঙ্গীর বাঁশফুটি বিলের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে গত রবিবার রাত 8টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেটের এলাকায় ভারী বৃষ্টির মধ্যে রাস্তার হাঁটার সময় খোলা ও ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। মুহূর্তেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। মৃত তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর 10 নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাতেই অভিযান শুরু করেন, কিন্তু সোমবার রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা এর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এবারে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। শান্তিপূর্ণ আন্দোলন থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, একে একে কেড়ে নেয় 8 তরতাজা প্রাণ। আহত হন অন্তত সহস্রাধিক ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে কুষ্টিয়া জুড়ে সেই দিনের সেই বিভীষিকাময় দৃশ্য আজও নাড়া দেয় সকলের হৃদয়। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও চিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট।
পুলিশের গুলি আর টিয়ার সেল নিক্ষেপের এমন দৃশ্য গত বছরের 18 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর গোটা শহর জুড়ে নির্বিচারে গুলি চালায় তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী। সেদিনের আন্দোলনে বহু ছাত্র জনতা আহত হন, গ্রেপ্তার করা হয় অসংখ্য ছাত্র জনতাকে। তবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলন শেষ প্রান্তে এসে ঘটে হৃদয়বিদারক ঘটনা। 4 আগস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতার উপর। বিশেষ করে 5 আগস্ট কুষ্টিয়া শহরে থানা মোড় 6 রাস্তা মোড়ে পরিণত হয় রণক্ষেত্র। একে একে প্রাণ যায় অন্তত 8 জন আন্দোলনকারীর, যার মধ্যে 2 জন শিশু কিশোরও ছিলেন। সরকারের কাছে আমি আর কি চাব, আমাকে একটা ভাতা করে দিই, আমার ছেলে মেয়েদের লেখাপড়াগুলো আমি যাতে করাতে পারি। আমি চাচ্ছি সরকার থেকে যে কোনো একটা চাকরি আমার ছেলের দিক, আর আমার মাসে মাসে একটা ফ্যামিলি কার্ড করে দিক। নিহতদের মধ্যে একজন আশাফুল ইসলাম। 2 সন্তানের জনক আশাফুল ইসলাম সেদিন স্ত্রীর সন্তানের কাছ থেকে অনুমতি নিয়েই গিয়েছিলেন আন্দোলনে, কিন্তু তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ হবে, এটা সরকারের দায়িত্ব। এই দেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছে, পুলিশের বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই, এবং আমি সরকারের অনুদান 10 লক্ষ করে টাকা দিয়েছে, এটাও কিন্তু আমি এখনো পাই নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 শিশু সন্তান নিয়ে স্ত্রী লাবণী আক্তার ইতি দিন কাটছে মানবেতরে। প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না পাওয়ায় আক্ষেপ তার বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত 2 শিশু ফারিয়া তাবাসসুম ফারহা আর ফাহিম মাহমুদ। কোথায় আমার চুনার মালিক হারিয়েছেন আধার, এখনো কি শেষ হয়নি, তাই কোটা আন্দোলন। 5 আগস্ট থানা মোড়ে গুলিবিদ্ধ আশাফুলকে বাঁচাতে গিয়ে বুলেটবিদ্ধ হন ব্যবসায়ী নাজমুস সাকিব। শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে আজও বিছনায় কাতরাচ্ছেন তিনি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বুলেটবিদ্ধ হন তরুণ সাংবাদিক খালিদ সাইফুল। 5 আগস্ট থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত টানা বিছানায়। পূর্ণতা আসবে তখনই যখন এই আহতরা সুস্থ হবে, আহতরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, যাদের অঙ্গহানি হয়েছে তাদের সর্বোচ্চ পরিমাণ সরকার সার্বিক সহযোগিতা করবে। জুলাই আন্দোলনে হতাহতদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা পরিষদ থেকে প্রতিটি ফ্যামিলিকে আমরা 30,000 টাকা করে দিয়েছি। এছাড়া আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি ফ্যামিলির কেউ যোগ্য থাকে তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং এছাড়া অন্যান্য মানে যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকি আর কি। অবস্থিত পু মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানায়। প্রথমে আজ দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাটের রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুলাল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে উপজেলা হতে কেরানীপাড়া আসেন। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অব অনার প্রদান করে এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তারা মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিহত তানভীর আহমেদের বাড়িতে গিয়ে বাবা ও মাকে সমবেদনা জানানো হয়। পরে নিহতদের কবর জিয়ারত করেন তারা। দিনাজপুরে পার্বতীপুরে পশু কেনা বেচার সময় এনসিপি নেতা তারিকুল ইসলামের বিরুদ্ধে রশিদের অতিরিক্ত 50 টাকা হারে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয়দের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠে। সোমবার পার্বতীপুর উপজেলা ঐতিহ্যবাহী আমবাড়ি পশুর হাটে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আমবাড়ি ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে সোমবার ঘণ্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম হাজি, নাজমুস সাকিব, শাকিল আহমেদ, আলমগীর হোসেন, ফেরদৌস মন্ডল সহ আরো অনেকে। কুষ্টিয়ার কুমারখালীতে জাগ্রত জুলাই স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও ভগবানের আসর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উপজেলা ছেউরিয়া ফকির লালন শাহের আখড়ায় এক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহারি, শহীদ আবরার ফাহাদের পিতা মোহাম্মদ বরকতুল্লাহ সহ জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দিবসের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে 1000 গরিব দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনে আয়োজন করা হয়। ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন, শিশুরোগ সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী নিতে ভিড় করেন। এ সময় 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ায় সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।